বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদশা ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো যে এই সপ্তমবারের চেষ্টায় নিউজিল্যান্ড উঠেছে ফাইনালে, অন্যদিকে 7বারের চেষ্টায় 7বারই ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ফলে ফাইনাল খেলার যে অভিজ্ঞতা, সেটার দিক থেকে চাপের কোনো তারতম্য বা কিরকম অবস্থা থাকবে? অবশ্যই থাকবে, বিকজ অস্ট্রেলিয়া তো নোজ হাউ টু উইন। তারা অনেকবার এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই ওয়ার্ল্ড কাপ। নিউজিল্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম। তো ন্যাচুরালি এতদিন পরে তাদের একটা ভালো দল তৈরি হয়েছে, অ্যান্ড ওইভাবে তারা কিন্তু আস্তে আস্তে খেলার সামনের দিকে নিয়ে গেছে। এখন পর্যন্ত দেওয়ার আনবিটেন ইন্ডিয়ার মতো। ইন্ডিয়া আজকে হারছে, দেওয়ার আনবিটেন টিল টুডে। তো আমার এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কি, দে উইল গেট মাচ ট্রুয়ার উইকেট, যেটা আমি অ্যাড করতে যাচ্ছিলাম ইন অস্ট্রেলিয়া মেলবোর্নে, যেটা আপনার নিউজিল্যান্ডের মাঠে কিন্তু ওই ধরনের ছিল না। নিউজিল্যান্ডে কিন্তু বল থেমে থেমে আসে। আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করলেও বুঝতে পারবেন, একটু থেমে আসে বল। পরের দিকে সন্ধ্যার পরে মানে ওয়েন ইউ ব্যাট আন্ডার দ্য ফ্লাইট লাইট, তখন একটু বল জিপ করে, যার জন্য হয় কি ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়ে যায় টু প্লে, বিকজ স্লো উইকেটে আর একটু ফাস্ট হয়ে যায়। আপনি দেখেন স্টেনের মতো বোলার এগেনস্ট নিউজিল্যান্ড, হি ওয়াজ হ্যামার্ড এভরিওয়্যার। ইভেন ম্যাকালাম আউট হওয়ার পরেও। তারপর দে হ্যাভ সাম কুল হেডেড ব্যাটসম্যান কিন্তু নিউজিল্যান্ড টিমে আছে। আর অস্ট্রেলিয়াকে দেখবেন আজকে কিন্তু একটা সময় গিয়ে তারাও কিন্তু চোখ করে, ধারা মানে বাজে শট খেলে আউট হয়ে যায়, বিকজ দে আর অলসো আন্ডার প্রেশার। প্রেশারটা হচ্ছে অস্ট্রেলিয়ার বেশি, বিকজ অস্ট্রেলিয়ার মাঠে খেলা। নিউজিল্যান্ড যাবে, চেষ্টা করবে, বিকজ 7th টাইম ওয়েন দে আর লাকি, আমার মানে দিস টাইম দে উইল বি লাকি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমার যা মনে হয় নাম্বার 7 ইজ লাকি ফর নিউজিল্যান্ড। And I don't know, people might think other way around, I don't know. Can happen. এটা কোনো সন্দেহ নাই যে বাদশা ভাই যে কথাটা বলছে, বিকজ জাহিদ ভাই, দিস ইজ দ্য আলটিমেট গেম। আমরা 4 বছর জন্য ওয়েট করি বিশ্বকাপের জন্য, এবং 4 বছরের জন্য ফাইনাল কে খেলবে না। আমরা যতই মার্কেটিংয়ের কথা বলি, যতই আলোচনার কথা বলি, ওয়াইবের কথা বলি, প্রকাশ, প্রত্যাশা, আশা, কি হবে না হবে, দিস ইজ হোয়াট উই আর ওয়েটিং ফর। 29 তারিখে ফাইনাল দলটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া 7টা ম্যাচ, 7বার ফাইনাল, নিউজিল্যান্ড ফার্স্ট টাইম। সো নিউজিল্যান্ডের দিক দিয়ে আমি মনে করবো কে দে উড লাইক টু প্রুভ এ পয়েন্ট টু দেয়ার কান্ট্রিম্যান। তাদের নিজের দেশবাসীকে কিছু একটা মেসেজ হয়তো বা কিছু একটা দিতে চাইবো কে ভাই, আমরা জীবনে কোনদিন আমি ফাইনাল খেলি নাই, আমরা কিন্তু আনবিটেন চলে আসছি, আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে একবার হারিয়ে আসছি। সো এভরিথিং গোজ ইন দেয়ার ফেভার। বাট যে বাদশা ভাই কথা বলছে কে অস্ট্রেলিয়ান উইকেট ইটস ডিফারেন্ট, পিচটা ডিফারেন্ট হবে। তা এই কারণে হয়তো বা অস্ট্রেলিয়ার একটু স্লাইটলি অ্যাডভান্টেজ পেতে পারে, বাট ইট অল ডিপেন্ডস কোন দলটা ওই দিন ভালো খেলবে। ইউ হ্যাভ টু প্লে, এবং আগে ব্যাটিং করতে হবে। স্যার বাদশা ভাই বারবার একই কথা বলছে কে আগে ব্যাটিং করতে হবে, উইচ ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। এবং আজকেও আমরা দেখেছি যে আগে ব্যাটিং করে যদি আমি 300-র উপর রান করি, তাহলে হোয়াট এভার ইউর ব্যাটিং, বিকজ ইন্ডিয়া আমরা মনে করি, আমি এখনো মনে করি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ ইন দ্য ওয়ার্ল্ড। তবে এই ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকবে, কারণ 2টা ক্লোজ ম্যাচ তারা কিন্তু চেস করে জিতেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে এবং সাউথ আফ্রিকার সঙ্গে। বাংলাদেশের সাথে তো ইট ওয়াজ এ প্রিটি ক্লোজ ম্যাচ, থ্রিলার জিতছে। হ্যাঁ, সো তারা কিন্তু প্রমাণ করেছে যে ইন টার্মস অফ খেলাগুলো যদি যেটা কাছাকাছি চলে যায়, যেটা এনিবডিজ গেম হয়ে যায়, ওটা থেকে বেরিয়ে আসছে তারা। সো দে হ্যাভ দ্যাট অ্যাডভান্টেজ, অ্যান্ড দে হ্যাভ এ ক্যাপ্টেন হু ইজ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন। আপনার ব্রেন্ডন ম্যাকালামের কথা আমরা বলেছিলাম, ব্রেন্ডন ম্যাকালাম ক্যান বি এ ডেঞ্জারাস প্লেয়ার। 50 করবে 15-20 বলে, 100 করতে পারে যদি থেকে যায়। আর নিচের দিকে আমরা দেখেছি কি অলরেডি গ্র্যান্ট এলিয়ট এবং মাঠে দুর্দান্ত সব ফিল্ডিং করতেছে। তো মানে তারা তো অসাধারণ ফিল্ডার। আই মিন সাউথ আফ্রিকাকে আমি নিয়ে আসতে পারি এই ফিল্ডিং দলের মধ্যে, এবং অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড আউটস্ট্যান্ডিং ফিল্ডার, এবং তার জান প্রাণ দিয়ে দিবে। বিকজ আমরা কিন্তু ড্যানিয়েল ভিটোরিয়াকে কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম কি হঠাৎ করে আকাশ থেকে কোথা থেকে বল নিয়ে তুলে সে কিন্তু ক্যাচটা তুলে ফেলেছিল। সো ইট ইস গোইং টু বি ইম্পর্টেন্ট ফর বোথ টিমস। মানে আমি তো মনে করছি কি হাই স্কোরিং ফাইনাল হবে, যেটা বাদশা ভাই অলরেডি বলেছে, হাই স্কোরিং ফাইনাল হবে, এবং আমরা খেলা দেখতে চাই লাস্ট ওভার পর্যন্ত। আজকের মতন খেলা আমি দেখতে চাই না, বিকজ আমি কিন্তু বিগ ফাইনাল, বিগ গেম দেখতে চাই, যেটা বড় রান হবে, বড় রান চেস করবে। We just have to wait and see, let's see. না আরেকটা জিনিস আমি আচ্ছা, ইউ গো হেড, দেন আই উইল টক টু হিম। জাহাঙ্গীর ভাই, আমি বলি, আমি কিন্তু ওয়াই আই এম সাপোর্টিং নিউজিল্যান্ড, ইউ নো ওয়াই? একটা ভেরি সেন্টিমেন্টাল রিজন। আপনি সাউথ আফ্রিকা হারার পরে দ্য ওয়ে দ্য প্লেয়াররা তাদের কান্নাকাটি করতেছিল, যা করতেছিল,
বাট লুক এট দ্য নিউজিল্যান্ড ক্রাউড, দে ডিডন্ট সেলিব্রেট। আপনি যদি দেখেন ওরকমভাবে কিন্তু সেলিব্রেট করে নাই। দে নো একটা টিম যে হারছে কত ব্যথা পাইছে। আপনি কিন্তু দেখবেন কিন্তু 42,000 ক্রাউড ছিল কিন্তু। দিজ আর দ্য স্মল থিং ইউ অলসো নোটিসড, যে ঠিক আছে আই নো আমাদের টিম জিতছে, ভেরি গুড, বাট ইট ওয়াজ এ ক্লোজ ম্যাচ। বাট ইউ মাস্ট ফিল দি আদার টিম অলসো যে হারছে, তারাও কত কষ্ট করছে, তারাও কিন্তু এই প্ল্যানিং করে করে কষ্ট টষ্ট করে একটা ম্যাচ গিয়ে হেরে যাওয়া, সেই মানে লাস্ট ওভারে, ইট ইজ ভেরি পেনফুল। অ্যান্ড বোলার লাইক Daryl Strain can give so many runs in the last over, তারা চিন্তাও করে নাই। তো এখানে নিউজিল্যান্ডের ক্রাউডের বিহেভিয়ারটা আমি দেখলাম এত সুন্দর, আমার কিন্তু একদম মনে দাগ কেটে দিয়েছে যে একটা টিম, ওদের টিম জিতছে কিন্তু ওইভাবে কিন্তু সেলিব্রেট করেনি। তারপর লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজড ফর বোথ দ্য টিমস অ্যান্ড দেয়ার ক্যাপ্টেন্স ওয়েন আফটার দ্য ম্যাচ। এইগুলো জিনিসের জন্য আমি কিন্তু এই জন্য নিউজিল্যান্ডের সাইড নিচ্ছি আথারেলি। দিস আর দি মেইন রিজন। পিপলস ফেভারিট, কিন্তু এটা কিন্তু সত্য কথা। নিউজিল্যান্ড এত কষ্ট করে, যেহেতু তারা কোনোদিন ফাইনাল খেলে নাই, সেমিফাইনালে যেতে পেরেছে কিন্তু তারপর আগাইতে পারে নাই, তো সবার দিক দিয়ে একটা মায়ার একটা সাউথ আফ্রিকা অত যেতে পারে নাই, বোথ দ্য টিম। মানে সাউথ আফ্রিকা তো আমরা জানি যে সুযোগ পেলে চোখ করে দিচ্ছে, বাট নিউজিল্যান্ডের জন্য কিন্তু একটা মায়া হয়ে গেছে এখন, এবং বিশেষ করে যেহেতু এতবার তারা সেমিফাইনালে গিয়েছে। তবে এইবারের টিমটাও কিন্তু অনেক ভিন্ন আগের যে কোনো সময়ের চাইতে। এই বছর এমন না যে তারা আসলে প্রুফ করেই ফাইনালে গিয়েছে। আমরা কিন্তু লাস্ট 8টা ম্যাচের মধ্যে কিন্তু 7টা ম্যাচ আমরা জিতেছি। এটা শুনতে ভালো, এটা ভাবতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা তো নানান কারণে লেট হিম অ্যাড সামথিং। আমার যেটা মনে হয় যে আমরা মানসিক চাপের যে ব্যাপারটা বলছিলাম, যে ওই জায়গায় ক্রিকেট অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয় খানিকটা ফুটবলের ব্রাজিলের মতো, মানে এদের কাছে কাপের নিচে, চ্যাম্পিয়নশিপের নিচে সবকিছুই আর কি ব্যর্থতার মতো মনে হয়। তো এইটা আপনি দেখবেন যে 2011-তে যখন ওরা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ গেল, তারপরে কিন্তু ওদের পুরো ক্রিকেট স্ট্রাকচারটা ঢেলে সাজানো হয়েছে, যে শুধুমাত্র ওরা যেন সাফল্যের এই জায়গাটা ধরে রাখতে পারে, এবং সেটার জন্য অনেক রকম প্রসেস করছে। ইভেন ক্লার্ককে বিশ্বকাপে রাখা হবে কিনা এটা নিয়ে ওদের একটা জাতীয় বিতর্ক ছিল, এবং ক্লার্ক যদি ফাইনালে শেষ পর্যন্ত ট্রফিটা না নিতে পারে, যা যা করছে সব কিছু জিরোতে পরিণত হবে। ফলে পুরো টিমের পরে ওই একটা প্রেশার থাকবে যে এটা শুধু নিজের মাঠে খেলা বলে বা এমসিজিতে খেলা বলে পেশার না, এটা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া যে আসলে ধারাবাহিকভাবে ট্রফি জিততে চায়, ওইটার একটা নিজস্ব চাপ আছে। ক্লার্কের উপরে সেই চাপটা আছে, পুরো টিমের উপরে আছে, যে স্মিথকে বাদ দিয়ে তাকে কেন ক্যাপ্টেন করা হলো। এই চাপটা আসলে অস্ট্রেলিয়া কতটা নিতে পারবে। একটা তো নিউজিল্যান্ডের ক্ষেত্রে চাপটা একটু পিকুলিয়ার টাইপের চাপ, যে ওরা আসলে নিজেরা মানসিকভাবে জড়তায় আক্রান্ত হবে কিনা। তো সেটা যদি না হয় তাদের উপরে কিন্তু ওই নিউজিল্যান্ড কিন্তু অলরেডি পুরো টুর্নামেন্টই তারা খেলা উপভোগ করছে, এটা মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ফাইনালে করা তাদের জন্য একটু কঠিন হবে, কারণ এর আগের পর্যায় পর্যন্ত গুলো তারা মোটামুটি সেমিফাইনাল এতবার খেলছে, আমরা তো কম বেশি সেমিফাইনালের দল হিসাবে চিনি। ফলে এর আগের পর্যায়গুলো পর্যন্ত তারা অভ্যস্ত। ফাইনালের স্টেজটা আসলে কেমন এটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু ওইখানে বাদশা ভাইরা বলতে পারবেন যে ক্রিকেট খেলার ওই 22 গজটা কেমন। ফাইনালের স্টেজটা আরেকটা জিনিস, ওইটা সেমিফাইনালে বসে আসলে বুঝতে পারবে না নিউজিল্যান্ড, ফাইনালে গেলেই বুঝতে পারবে যে ওই প্রেশারটা কেমন। আমি এখানে অ্যাড করি, নিউজিল্যান্ডে মেন্টালি কিন্তু স্ট্রং আছে। হ্যাঁ, মেন্টালি তো খুবই স্ট্রং। আর আপনি যেটা বলছিলেন ক্রিকেট বিহেভিয়ারের কথা, এটা শুধু ওদের দর্শকের না, এটা কিন্তু আপনি যদি টিম নিউজিল্যান্ডের দিকে তাকান, সবচেয়ে বেশিবার স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড তারা জিতছে। তো এমনিতেই সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় দল ক্রিকেট বিহেভিয়ারের দিক থেকে। সম্ভবত এদের খুব কম খেলোয়াড় পাবেন জেসি রাইডারের মতো 2-1 ছাড়া, যাদের নামে কোনো কেলেঙ্কারি পাবেন না, এবং অন ফিল্ড অফ ফিল্ড বিহেভিয়ার খুবই চমৎকার, এবং মেন্টাল স্ট্রেংথ অনেক ভালো। কিন্তু আমি যেটা ইউনিক প্রেশারের মুখোমুখি হবে তারা, যে আগে কখনো তো ফাইনাল খেলিনি, এই যে একটা জড়তা কাজ করে না, যে আমরা আইসিসি ট্রফির ফাইনালে, তার ভাই ওই ফাইনালের একটা আলাদা জড়তা আছে না, ওইটা তো আপনি একদম ফিজিক্যালি ওইটা জানেন, ফিজিক্যালি মেন্টালি। হি হ্যাজ এ ভ্যালিড পয়েন্ট, বাট এটার সাথেও প্রেশার থাকবে। প্রেশার শুধু নিউজিল্যান্ডে থাকবে না, প্রেশার কিন্তু অস্ট্রেলিয়াও থাকবে, বিকজ অস্ট্রেলিয়ান দল বলেন, দেশ বলেন, ফ্যান বলেন, চাইবো কে না আমি বিশ্বকাপটা আমার হাতে থাকবে, মাইকেল ক্লার্ক উইল নিড টু উইন দ্য কাপ, দ্যাট ইজ এ প্রেশার। এবং হিস্ট্রি যদি দেখি তাহলে এখানে নিউজিল্যান্ড আন্ডারডগ হিসেবে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে এটাও দেখতে হবে যে এই প্রেশারটা নেওয়ার মতো একটা নেতা কিন্তু নিউজিল্যান্ডের আছে, অবশ্যই, যে
একেবারেই কোনো ধরনের আবেগ ছোঁয় বলে মনে হয় না, এবং সবসময়ই অনেক বেশি ক্যালকুলেটিভ, এবং যার মধ্যে ক্রিকেটের স্পিরিটটাও একটু ডিফারেন্টভাবেই আসছে। ফলে নেতৃত্ব গুণটা কিন্তু আমরা এই জিনিসটা আমার মনে হয় যে আলাদাভাবে দেখা দরকার। এই পর্যন্ত যতগুলি দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের কিন্তু নেতাকে আলাদা করা গিয়েছে প্রায় সব কয়টি ক্ষেত্রে। তো আমার মনে হয় যে আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে এসে এই নেতৃত্বটা নিয়ে আমরা একটু জানতে চাইবো যে ক্লার্ক এবং ম্যাককালামের মধ্যে এই গুণাগুণটা আপনারা কাকে বেশি মনে করছেন যে বেশি যোগ্য এই কাপটা তুলে ধরার জন্য। ক্লার্ক। একটা বিরতিতে যাচ্ছে আজকের বাংলাদেশে।